শাক্য রাজ্যের শেষ পরিণতি, গর্ব, প্রতারণা ও ইতিহাসের অনিবার্য প্রতিশোধ। ইতিহাস কখনো হঠাৎ নির্মম হয় না। একটি সভ্যতা, একটি রাজ্য কিংবা একটি বংশের পতন সাধারণত ঘটে ধীরে, গোপন অহংকারে, অবদমিত অবমাননায় এবং অস্বীকার করা অন্যায়। বৌদ্ধবার্তা ফেসবুক পেজ ও বোধি স্টোরিজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আমরা জানাব গৌতম বুদ্ধের জন্মভূমি শাক্য রাজ্যের পরিণতি, সেই চিরন্তন ঐতিহাসিক সত্যের এক করুণ উদাহরণ। যে ভূমিতে জন্ম নিয়েছিলেন অহিংসা, করুণা ও সমতার সর্বশ্রেষ্ঠ বাণীবাহক, সেই শাক্য রাজ্যই শেষ পর্যন্ত ধ্বংস হয়েছিল বংশগর্ব, সামাজিক বৈষম্য ও রাজনৈতিক প্রতারণার বোঝা বয়ে নিয়ে। শাক্য রাজ্য ছিল কোনো বিশাল সাম্রাজ্য নয়, বরং একটি ক্ষত্রিয় গণরাজ্য, বর্তমান নেপালের তরাই অঞ্চল ও উত্তর ভারতের সীমান্তবর্তী এলাকায় বিস্তৃত। রাজধানী কপিলবাস্তু ছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে সুসংগঠিত। দীর্ঘ নিকায়ের ব্রহ্মজাল সূত্র অনুযায়ী শাক্যরা নিজেদের পরিচয় নির্মাণ করেছিল শুদ্ধ ক্ষত্রিয় পরিচয়। এই আত্মপরিচয়ই একসময় তাদের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়। শাক্য সমাজ ছিল কঠোরভাবে বংশমর্যাদা নির্ভর। সামাজিক শ্রেণীবিন্যাসের এই কঠোরতা বুদ্ধের সমতাভিত্তিক দর্শনের সঙ্গে সম্পূর্ণ বিপরীত ছিল, যদিও বুদ্ধ নিজে এই সমাজেই জন্মগ্রহণ করেছিলেন। শাক্য রাজ্যের পতনের সূত্রপাত ঘটে কৌশল রাজ্যের সঙ্গে এক বৈবাহিক সম্পর্ককে কেন্দ্র করে। কৌশল ছিল শাক্যদের তুলনায় শক্তিশালী ও প্রভাবশালী রাজ্য। কৌশলরাজ প্রসেনজিৎ, পালি পাসেন্দি, শাক্য রাজবংশের সঙ্গে আত্মীয়তা স্থাপন করতে চেয়েছিলেন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যা ছিল স্বাভাবিক ও কৌশলগত, কিন্তু শাক্যরা নিজেদের উচ্চ ক্ষত্রিয় মনে করত এবং কৌশল রাজবংশকে পূর্ণ মর্যাদা দিতে অনিচ্ছুক ছিল। সরাসরি প্রত্যাখ্যান করার সাহস তারা দেখায়নি, বরং বেছে নেয় প্রতারণার পথ। ধম্মপদ অট্টকথার বিবরণ অনুসারে এক দাসীর কন্যাকে শাক্য রাজকন্যা হিসেবে রাজা প্রসেনজিতের কাছে উপস্থাপন করা হয়। এই দাসীকন্যার গর্ভেই জন্ম নেন বিদুর্ভ, যিনি পরবর্তীতে কৌশল রাজ্যের যুবরাজ হন। যুবরাজ বিদুর্ভ কৈশোর কিংবা যৌবনে কপিলবাস্তু সফরে এসে ধীরে ধীরে সত্যটি জানতে পারেন। তিনি যে শাক্য রাজবংশের রক্ত বহন করেন বলে এতদিন ভেবেছিলেন, তা ছিল প্রতারণার ফল। ধম্মপদ অট্টকথা অনুযায়ী শাক্য অভিজাতদের তাচ্ছিল্যপূর্ণ আচরণ তার ক্ষোভকে আরও তীব্র করে তোলে। এই মুহূর্তটি কেবল ব্যক্তিগত অপমানের নয়, এটি ছিল রাজনৈতিক ইতিহাসের এক মোড় পরিবর্তনকারী ঘটনা। এই অপমান ব্যক্তিগত থাকেনি, তা রূপ নেয় রাষ্ট্রীয় প্রতিশোধে। পিতা প্রসেনজিতের মৃত্যুর পর বিদুডব কৌশল রাজ্যের সিংহাসনে আরোহণ করেন এবং শাক্যদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন। সংযুক্ত নিকায়ের কৌশল সংযুক্ত সূত্র অনুযায়ী বুদ্ধ প্রথম দিকে হস্তক্ষেপ করে সংঘাত সাময়িকভাবে থামাতে সক্ষম হন। বুদ্ধ অলৌকিক বা সামরিক শক্তি দিয়ে নয়, বরং তার ত্যাগের মহিমা দিয়ে 3 বার বিদুডভের বিশাল বাহিনীকে থামিয়ে দিয়েছিলেন। প্রচণ্ড রোদে একটি মরা গাছের নিচে বসে তিনি বিদুডভকে বুঝিয়েছিলেন যে আত্মীয়দের ছায়া পৃথিবীর যে কোনো শীতল ছায়ার চেয়ে বেশি শান্তি দেয়। বুদ্ধের প্রতি শ্রদ্ধাবশত বিদুডভ 3 বার ফিরে যেতে বাধ্য হন। এটি করুণা এবং মানবিক সতর্কতার একটি প্রমাণ। কিন্তু ইতিহাস সবসময় করুণায় থামে না। পরবর্তী অভিযানে বুদ্ধ আর হস্তক্ষেপ করেননি। এটি কোনো নির্দয়তা নয়, বরং কর্মফলের অনিবার্যতার প্রতি এক গভীর দার্শনিক স্বীকৃতি। ধম্মপদ অট্টকথা ও মহাবংশ অনুযায়ী বিদুরব কপিলবাস্তু আক্রমণ করে। শাক্য নরনারীর ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয় এবং রাজবংশ কার্যত নিশ্চিহ্ন হয়ে যায়। কপিলবাস্তু পরিণত হয় ধ্বংসস্তূপে। শাক্য রাজ্য ইতিহাসের মানচিত্র থেকে মুছে যায়। পালি সূত্র, বিশেষত ধম্মপদ অট্টকথা ও মহাবংশ, এই আক্রমণকে ভয়াবহ গণবিধ্বংস হিসেবে বর্ণনা করে। এখন প্রশ্ন হল, বুদ্ধ কেন শেষবার থামালেন না? বুদ্ধ দর্শনের একটি বড় শিক্ষা হল
প্রত্যেককে নিজের কর্মের ফল ভোগ করতে হয়। বুদ্ধ মানুষকে মুক্তি বা নির্বাণের পথ দেখাতে পারেন, কিন্তু কারো ব্যক্তিগত বা জাতীয় কর্মফল তিনি জোর করে মুছে দিতে পারেন না। শাক্যদের ওপর যে বিপর্যয় নেমে এসেছিল তা ছিল তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত মিথ্যাচার ও শ্রেষ্ঠত্ববোধের এক বিষময় ফল। বুদ্ধ এখানে একজন নিরপেক্ষ দর্শক নন, বরং একজন সত্যদ্রষ্টা। তিনি জানতেন যে বলপ্রয়োগ করে কোনো ধ্বংসকে সাময়িকভাবে ঠেকানো গেলেও মনের ভেতর পুষে রাখা ঘৃণা বা প্রতিশোধ স্পৃহাকে মুছে ফেলা যায় না যতক্ষণ না মানুষ নিজে পরিবর্তিত হয়। এছাড়াও আরেকটি বৌদ্ধ ব্যাখ্যায় বলা হয়, শাক্যদের একটি অতীত সমষ্টিগত কর্মফল। বুদ্ধঘোষ রচিত বিশুদ্ধি মার্গের ঊনবিংশ অধ্যায়ের ব্যাখ্যা অনুযায়ী এক পূর্বজন্মে শাক্যরা জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা এই বিপর্যয়ের নৈতিক কারণ হিসেবে বিবেচিত হয়। এটি ঐতিহাসিক তথ্য নয়, বরং বৌদ্ধ কর্মতত্ত্ব ভিত্তিক ব্যাখ্যা, যেখানে ইতিহাস ও নৈতিক দর্শন একে অপরের সঙ্গে মিশে যায়। ইতিহাস এখানেই থেমে যায় না। শাক্যরাজ্য ধ্বংসের কিছুদিন পর বিদূর্ভ নিজেও করুণ পরিণতির শিকার হন। ধম্মপদ অট্ঠকথার ১২৭ নম্বর গাথার ব্যাখ্যা অনুযায়ী এক সামরিক অভিযানের সময় আকস্মিক বন্যায় তিনি ও তার সেনাদল প্রাণ হারান। বৌদ্ধ দৃষ্টিতে এটি আবারও কর্মফলের প্রতিফলন। অন্যায় প্রতিশোধও শেষ পর্যন্ত নিজেকে গ্রাস করে। শাক্য রাজ্যের পতন কেবল একটি রাজনৈতিক বিপর্যয় নয়, এটি মানব সভ্যতার জন্য একটি গভীর শিক্ষা। বংশগর্ব, সামাজিক বৈষম্য ও প্রতারণা কোনো সভ্যতাকে রক্ষা করতে পারে না, বরং ধ্বংসকে ত্বরান্বিত করে। যে শাক্য রাজ্যে জন্ম নিয়েছিলেন গৌতম বুদ্ধ, যিনি বলেছিলেন, জন্ম নয় কর্মই মানুষকে মহান করে, সেই রাজ্যই নিজের কর্মের ভারে ইতিহাস থেকে মুছে যায়। রাজ্য বিলুপ্ত হয়, বংশ নিশ্চিহ্ন হয়, কিন্তু যে ধর্ম সমতা, করুণা ও প্রজ্ঞার কথা বলে তা যুগের পর যুগ অক্ষয় থাকে। শাক্য রাজ্য নেই, কিন্তু শাক্যপুত্র বুদ্ধের ধর্ম আজও মানব চেতনার আলো হয়ে জ্বলছে।